তপবন পত্রিকার দ্বিতীয় সংখ্যায় প্রকাশিত মাওলা প্রিন্স রচিত প্রবন্ধ শতবর্ষে নজরুল সাহিত্য, নজরুল দর্শনের স্বরূপ সন্ধান। এখন আর কেউ কাজী নজরুল ইসলামকে নিয়ে বিরূপ মন্তব্য করেন না। তাঁর সাহিত্য রুচি ও কবি প্রতিভা নিয়ে কোনো সমালোচকের প্রশ্ন কিংবা আশঙ্কা প্রকাশের ঔদ্ধত্য বা পাণ্ডিত্য ইদানিং আর দেখা ও শোনা যায় না। দ্বিধাহীন স্তুতি আর প্রশস্তিতে কাজী নজরুল ইসলাম এবং তার সাহিত্য যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি মুখরিত ও মূর্তিমান। অথচ তার সময়কালে তাকে শুনতে হয়েছে কতই না কটু কথা, সহ্য করতে হয়েছে নানাবিধ অপবাদ ও গঞ্জনা। সাহিত্য শিল্পবোধ সম্পন্ন অনেক আদর্শিক পুরুষও নজরুল ও তার প্রতিভাকে আক্রমণ করেছিলেন। সমকালের মোহিতলাল মজুমদার অথবা বুদ্ধদেব বসু থেকে পরবর্তীকালের আহমদ শরীফ, সৈয়দ আলী আহসান কিংবা মুস্তফা নুরুল ইসলাম, এরা কেউই নজরুলকে পুরোপুরি মূল্যায়ন করেননি অথবা করতে পারেননি, বরং মূল্যায়নের নেপথ্যে কখনো কখনো পরিবেশন করেছিলেন অবমূল্যায়ন আর অভিযোগের তিটকুট বক্তব্য অথবা দ্বিধান্বিত বাণী। যে অবমূল্যায়ন আর অভিযোগের একটি শক্তিশালী ধারা প্রবাহিত হয়েছিল আমাদের সমালোচনা সাহিত্যে। এরা যে শুধু শিল্প সাহিত্যে রবীন্দ্রনাথকে আদর্শ ভাবতেন এবং রবীন্দ্র প্রতিভার কাছে নজরুলকে ক্ষীণ ও ম্রিয়মাণ মনে করতেন তা নয়। বোধ করি এরা ভেতরে ভেতরে পাশ্চাত্য শিক্ষা দীক্ষার অহমিকাও লালন করতেন। হিন্দু ও মুসলমানের সাম্প্রদায়িক মনোভাব এবং বিভিন্ন শাসনামলের চরিতার্থ রাজনীতির কারণে নজরুল প্রতিভা মূল্যায়নের বিপরীতে উপেক্ষিত হয়েছে অনেক সময়। পাকিস্তান আমলে পুরো 60-এর দশক জুড়ে রবীন্দ্রনাথ সংকুচিত হলে, 67-তে বেতার ও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হলে কেউ কেউ হয়তো প্রতিবাদ কিংবা প্রতিরোধ অথবা প্রতিপক্ষ স্বরূপ নজরুলকে উপেক্ষা করা শুরু করেছিলেন। সদ্য স্বাধীন দেশের 72-এ রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে বরণ করা হলো, আরও পরে 76-এ তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হলো বটে, কিন্তু কাজী নজরুল ইসলাম আপামর বুদ্ধিজীবী সমালোচকের কাছে সহজভাবে সমাদৃত হননি। যে কারণে তার জাতীয় কবি উপাধি নিয়ে কিংবা তাকে উপাধি প্রদানের প্রাসঙ্গিকতা ও নিরপেক্ষতা এবং আইনসিদ্ধতা নিয়ে বিষয়ে অসন্তোষ লালন করেছেন অনেকেই। এই উপাধি প্রদানের 30-40 বছর পরেও জাতীয় কবি ইস্যুতে বিভিন্ন মাধ্যমে জরিপ বা বিতর্ক করতে দেখা গেছে। কিছুকাল পূর্বেও বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্য নজরুলকে খুব বেশি গুরুত্ব দেওয়া হতো না, নজরুল সাহিত্য সামান্যই পাঠ হতো। কিন্তু দিন বদলে গেছে। দীর্ঘদিন নজরুল চর্চায় কেউ কেউ অতুৎসুক আর কেউ কেউ অতি নীরব থাকলেও এখন নীরবতা সম্পূর্ণরূপে ভেঙে গেছে। এখন কে নন নজরুল প্রেমী কিংবা নজরুল গবেষক? প্রথমে বাংলাদেশের ত্রিশালে এবং পরে ভারতের আসানসোলে নজরুল নামাঙ্কিত 2টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর নজরুল বিষয়ক অভিযোগকারী ও অভিমানীরা এখন নজরুল চর্চায় উৎসাহী। বহুদিনের নজরুল বিদ্বেষী তথাকথিত পণ্ডিত ও বুদ্ধিজীবী গণও এখন নজরুল নিয়ে লেখেন, ভাবেন, বলেন। আর যারা প্রকৃতই নজরুলের সাহিত্য রুচি, কবি প্রতিভা ও জীবন দর্শনে আকৃষ্ট বিস্মিত, তারা তো আছেনই। অর্থাৎ শতবর্ষে পৌঁছে একজন বিস্ময় বর্ণিক কবি সমাদৃত হলেন সর্বমহলে। বিস্ময় বর্ণিক কবি কাজী নজরুল ইসলাম, যিনি মূলত কবি এবং আদ্যপান্ত কবি, আধুনিক কবি এবং নিঃসংকোচিত বড় কবি, শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে যার যুগটাও ছিল কবিতা নির্ভর। দুর্দান্ত অনুভূতির স্বতঃস্ফূর্ত নিঃসারণ নির্দেশক কবিতা সেদিন মন্ত্র হয়ে উঠেছিল দেশ জাতি মানুষের কাছে। যে কারণে কবি এবং কবিতার ছিল জয় জয়কার অবস্থা। সে যুগে কবি প্রতিভা ও কাব্যগুণী রূপান্তরিত বা সম্প্রসারিত হতো শিল্প সাহিত্যের বিচিত্র শাখায়। রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় ও কাজী নজরুল ইসলাম তাই বহুমুখী কিংবা সর্বতোমুখী প্রতিভা হলেও প্রধানত কবি। নজরুলের কবি প্রতিভা ও কাব্যগুণ কিংবা তার জীবন মেজাজ ও সাহিত্যরুচি 1000 বছরের বাংলা সাহিত্যের ধারায় স্বতন্ত্র ও পৃথক এবং একটা বড় ধরনের পরিবর্তন আনয়ন করেছিল।
উচ্চকণ্ঠ, চড়া গলা, চড়া রং, হইচই অত্যন্ত বেশি, মাত্রাধিক আবেগের প্রাবল্য আর প্রচারমূলক আস্ফালন যে যেভাবেই বলুন না কেন, নজরুল বাংলা সাহিত্যে সম্পূর্ণ নতুন সুর ও স্বরের প্রবর্তন করেছেন। যে সুর ও স্বরে ছিল হাজার বছরের বাঙালির জেগে উঠবার আকাঙ্ক্ষা, শোষিত, নির্যাতিত, অসহায় ও পরাধীন ভারতবাসীর প্রতিবাদী হবার প্রত্যয় এবং পৃথিবীর তাবৎ মানুষের দ্রোহী, প্রেমী, মানবিক ও অসাম্প্রদায়িক হবার প্রেরণা শক্তি। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের আবির্ভাব বৈশ্বিক ও বৈশ্বিক আর্থরাজনৈতিক প্রেক্ষাপটে ও পরিপ্রেক্ষিতে সৃজিত ও নির্মিত। পলাশির যুদ্ধ, ভারতবর্ষের পরাধীনতা, সিপাহী বিপ্লব, ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির বিদায়, ব্রিটিশ রাজশক্তির শাসনভার গ্রহণ ও সশস্ত্র নীলচাষ বিদ্রোহ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, অ্যালান অক্টাভিয়ান হিউমের সর্বভারতীয় কংগ্রেস গঠন, বড়লাট লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ, নবাব খাজা সলিমুল্লাহ কর্তৃক মুসলিম লীগ প্রতিষ্ঠা, স্বদেশী আন্দোলন, ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ কর্তৃক বঙ্গভঙ্গ রদ, আরও পরে 1919 থেকে 22 খেলাফত সন্ত্রাসবাদী অসহযোগ প্রভৃতি উত্তঙ্গমুখর আন্দোলনের বৈশ্বিক প্রেক্ষাপট ও পরিপ্রেক্ষিতে নজরুল মানুষ গঠন হয়েছিল। তার এই মানুষ গঠন পর্বে বৈশ্বিক প্রেক্ষাপট ও পরিপ্রেক্ষিত হিসেবে বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিজয়, প্রথম বিশ্বযুদ্ধ এবং রুশ বিপ্লব খুব স্বাভাবিকভাবে ক্রিয়াশীল ছিল। এসব বৈশ্বিক এবং বৈশ্বিক আর্থরাজনৈতিক প্রেক্ষাপট ও পরিপ্রেক্ষিতের পাশাপাশি নজরুলের মানুষ গঠনে ভূমিকা রেখেছে তার পরিবারের অসচ্ছলতা, সীমাহীন দারিদ্র্য এবং উপেক্ষিত ও সংগ্রামী জীবনের রূঢ় ও বিচিত্র জীবনাভিজ্ঞতা। আবার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করলে কাজী নজরুল ইসলামের মানুষ গঠনে মূলত 4টি দর্শনের প্রভাব লক্ষ্য করা যায়, যথা 1. মার্ক্সীয় দর্শন, যার উদ্ভব ও বিকাশ রাশিয়ায়। ঐতিহাসিক দ্বান্দ্বিক বস্তুবাদী দৃষ্টি, শ্রেণী সংগ্রাম, বিপ্লব ও রাজক্ষমতা দখল যে দর্শনের মূল চালিকা শক্তি। 2. অস্তিত্ববাদী দর্শন, যার উদ্ভব ও বিকাশ ইউরোপে। আত্মমর্যাদা, ব্যক্তি স্বাধীনতা এবং ঈশ্বর কিংবা প্রকৃতির বিপরীতে মানুষের আস্থা যে দর্শনের মৌলগান হিসেবে পরিচিত। 3. ভারতীয় দর্শন, যার উদ্ভব ও বিকাশ ভারতবর্ষে, যে দর্শনের মৌলভিত্তি ধর্মনিরপেক্ষতা এবং সমন্বয়বাদ। এবং 4. সুফিবাদী দর্শন, যার উদ্ভব ও বিকাশ পারস্যে, আত্মিক শুচিতা তথা আত্মার পবিত্রতার মাধ্যমে সৃষ্টিকর্তার সঙ্গে ব্যক্তি বিশেষের সম্পর্ক স্থাপন যে দর্শনের মূল কথা। কবি মাত্রই ঋষি, ধ্যানী ও জ্ঞানী, এটি প্রাচীন ভারতীয় ধারণা। আবার গ্রিস সভ্যতায় কবি হচ্ছেন স্রষ্টা, আর রোমানরা কবিকে নির্দেশ করত ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে। আধুনিক যুগেও কবি সম্পর্কে উচ্চ ধারণা প্রকাশ করা হয়, যে কারণে কাজী নজরুল ইসলাম যখন বলেন, আমি কবি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তি দান করার জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। তখন আমাদের মধ্যে অবিশ্বাস জন্মায় না। কিন্তু কবি তো আর শাস্ত্রীয় সংস্কার ও ধর্মীয় জ্ঞানের প্রচারক নন। জীবন ও জগৎ সম্পর্কে তার নিজস্ব অনুভূতি, উপলব্ধি ও নিগূঢ় জ্ঞান রসোত্তীর্ণ হয় তার লেখায়, কথায় ও কবিতায়। সেক্ষেত্রে নজরুলের লেখায়, কথায় ও কবিতায় আমরা যে দর্শনের সাথে পরিচিত হই তা একান্তই নজরুলীয় এবং যাকে বলা হয় নজরুল দর্শন। এই দর্শনের চেতনাগত মৌলিক দিকসমূহ হল দ্রোহ, প্রেম, সাম্য, অসাম্প্রদায়িকতা, মানবতা ও অখণ্ড জাতীয়তা। নজরুল দর্শনের মৌলিক দিকগুলো শনাক্ত ও শ্রেণীকরণের ক্ষেত্রে স্মরণ রাখা আবশ্যক যে বুদ্ধদেব বসু এবং তার ভাব অনুসারীরা নজরুলকে প্রতিভাবান বালক জ্ঞান করে তার কবিতায় পরিণতির ইতিহাস নেই ও জীবন দর্শনের গভীরতা ও তার কাব্যকে রূপান্তরিত করল না বলে যে প্রচারাভিযোগ করেছিলেন তা সঠিক নয়। বরং পরিণতি ও রূপান্তর ছিল বলেই তার জীবন দর্শনে প্রথম তরঙ্গে দ্রোহ, দ্বিতীয় তরঙ্গে প্রেম, তৃতীয় তরঙ্গে সাম্য, চতুর্থ তরঙ্গে অসাম্প্রদায়িকতা, পঞ্চম তরঙ্গে মানবতা, ষষ্ঠ তরঙ্গে অখণ্ড জাতীয়তা অত্যুজ্জ্বল ও চেতনাদীপ্ত হয়েছে। বিষয় বৈচিত্র্যগত বিকাশ ও পরিণতি ছাড়াও নজরুলের মাত্রাগত শৈল্পিক রূপান্তর অনুসন্ধান করার জন্য খুব একটা বেগ পেতে হয় না।
পাঠক ও গবেষক যদি মেধাবী ও নিরপেক্ষ হন, তাহলে তার দ্রোহচেতনাশ্রিত অগ্নিবীণা ও বিষের বাঁশি কিংবা প্রেম চেতনাশ্রিত দোলন চাপা ও সিন্ধু হিন্দল অথবা সাম্যবাদী ও সর্বহারা কাব্যগ্রন্থের মধ্যকার মাত্রাগত পার্থক্য ব্যবধান উপলব্ধি করতে পারবেন। সেক্ষেত্রে অগ্নিবীণা যদি হয় তত্ত্ব বিষের বাঁশি, হবে বিশ্লেষণ। দোলনচাপা যদি হয় কৈশারক সিন্ধু হিন্দল, তবে যৌবনোচিত ও সাম্যবাদী হবে। যদি হয় সমতাবোধের সর্বহারা, হবে শ্রেণী সংগ্রামের। দ্রোহ নজরুল দর্শনের প্রথম ও প্রধানত মৌলিক দিক। বাংলা সাহিত্যে যা সম্পূর্ণ অভিনব, আশ্চর্য এক চৈতন্য ও সৃষ্টিশীলতায় যা সমুন্নত। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ব্যক্তির যে প্রচণ্ড দহন, সেখান থেকে দ্রোহের উদ্ভব হলেও নজরুলের দ্রোহ ব্যক্তি বিশেষের সাধারণ কোনো দহন থেকে উদ্ভূত নয়। তা দ্রোহ আত্মশক্তি ও আত্মপ্রতিষ্ঠাকামী বিশ্ব মানবের বহুমাত্রিক চেতনার সারোৎসার। নজরুলের দ্রোহ শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নয়, ব্যক্তির ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তিত্ব, আমিত্ব, আত্ম অনুসন্ধান, আত্মজাগরণ, আত্মশক্তি ও পূর্ণ স্বাধীনতার সঙ্গে জড়িত। এই দ্রোহ বিশেষ কোনো ব্যক্তি, সমাজ, সরকার ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে নয়। তা বিশেষ কোনো সময়কালেও সীমাবদ্ধ নয়। নজরুলের দ্রোহ যেমন হিমালয় থেকে সৌরমণ্ডল, তেমনি মানুষ থেকে স্রষ্টা পর্যন্ত পরিব্যাপ্ত। তার দ্রোহচেতনার মূল কথাই হল বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় দ্রোহী কবির নির্ভীক উচ্চারণ পূর্ণ স্বাধীনতা পেতে হলে সকলের আগে আমাদের বিদ্রোহ করতে হবে, সকল কিছু নিয়ম কানুন বাঁধন শৃঙ্খল মানা নিষেধের বিরুদ্ধে। এই বিদ্রোহ করতে হলে সকলের আগে আপনাকে চিনতে হবে, বুক ফুলিয়ে বলতে হবে, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। বাংলা সাহিত্যের বিষয় বৈভবে প্রেম নতুন কিছু নয়। পারস্পরিক বন্ধন প্রক্রিয়ায় নর ও নারীর আকর্ষণ স্পৃহা থেকে উদ্ভূত প্রেম শিল্প সাহিত্যের সমসাময়িক অর্থবহ ও চৈতন্য সঞ্চারক। মধ্যযুগে রাধাকৃষ্ণ কিংবা ইউসুফ জুলেখা জীবাত্মা ও পরমাত্মার রূপক ছিল, কিন্তু আধুনিক যুগে নজরুলে পৌঁছে তারা হয়েছেন রক্ত মাংসের মানব মানবী। নজরুল সাহিত্যে প্রেম হচ্ছে আত্মজৈবনিক এবং তা শরীরী আবেগ ও ইন্দ্রিয়জ অনুভূতি নির্ভর, এবং এই প্রেমের আরতি ও আর্তনাদ হচ্ছে পুরুষোচিত ও পৌরুষদীপ্ত। নজরুলের প্রিয়া রবীন্দ্রনাথের প্রিয়ার মতো অধরা দেবী নন, মনোলোকের মানুষীও নন। নজরুলের প্রিয়া মর্তলোকের সম্পূর্ণ মানবী। নজরুল তার প্রিয়াকে পেয়েও হারিয়ে ফেলেছেন, যে কারণে তার ব্যথা, বিরহ, হাহাকার আরও তীব্র। উপেক্ষিত প্রেমিকের বিরহ, কাতরতা ও সীমাহীন হাহাকার ও অনন্ত বিচ্ছেদ তার প্রেম ও প্রকৃতি চেতনার অনন্য ভূষণ। প্রেম সম্পর্কে নজরুলের ধারণা, প্রেম চিরকালে পবিত্র, দুর্জয়, অমর। কামনা আর প্রেম এ দুটো হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। কামনা একটি প্রবল সাময়িক উত্তেজনা, আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন। প্রেমের পাত্রী নয়, চিরন্তনী প্রেমের সঞ্জীবনী শক্তি হল নজরুলের আরাধ্য। সেখানে আত্মিক পরিশুদ্ধতা নিয়ে মৃত্যুঞ্জয়ী প্রেমিক হবার আকুতি লক্ষণীয়। প্রথমাবধি নজরুল অচরিতার্থ প্রেমের কবি, এবং তার আত্মজৈবনিক প্রেম রূপান্তরিত হয়েছে নারী ও নিসর্গ এবং জননী ও জন্মভূমি বিষয়ক বৃহত্তর প্রেম চেতনায়। উদাহরণ, এতদিনে অবেলায় জানিলাম আমি তোমা জন্মে জন্মে চিনি, পূজারিণী। অথবা পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে, এই পদ্মে ছিল রে যার রাঙাপা, আমি হারিয়েছি তারে। সাম্য। বাংলা কবিতায় সাম্যবাদী সুর ও স্বরের প্রবক্তা হলেন কাজী নজরুল ইসলাম। বুদ্ধদেব বসুর ভাষায় নজরুলই তার প্রথম উদ্গাতা। ডক্টর সুশীল কুমার গুপ্তের ভাষ্য অনুযায়ী নজরুলের সাম্যবাদ তার অন্তরেরই প্রেরণালব্ধ জিনিস ও নিজস্ব কবিকল্পনার রঙে রঙিন। গভীর ও ঘনিষ্ঠ মানববোধই এ সাম্যবাদের ভিত্তি। আমাদের বিবেচনায় নজরুলের দ্রোহ ও প্রেম পরবর্তীতে সাম্যে রূপান্তরিত হয়েছে।
তার সাম্য চেতনার গভীর সমাজ ভাবনা, মানুষের সহাবস্থান, শ্রেণী সংগ্রাম ও রাষ্ট্র বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও মাহাত্ম্য সুসমন্বিত। রুশ বিপ্লব তার মাঝে প্রভাব বিস্তার করলেও মার্ক্সীয় দর্শন তিনি গ্রহণ করেননি। মার্ক্স ধর্মীয় প্রয়োজনীয়তাকে অস্বীকার করলেও নজরুল তা স্বীকার করেছেন সানন্দে, যে কারণে তার চেতনায় প্রথমে এসেছে ধর্মীয় সাম্য এবং পরে মাত্রা পেয়েছে মানবীয় সাম্য, লৈঙ্গিক সাম্য ও সমাজ বিপ্লবের এসোনা। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। অথবা সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অভিভাষণে নজরুল উল্লেখ করেছেন, হিন্দু মুসলমানে দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র্য, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের, ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য, এই ভেদজ্ঞান দূর করতে আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আবার অন্যত্র বলেছেন, মোর বিদ্রোহ সাম্য সৃষ্টি নাই, সেথা ভেদ নাই। নজরুল দর্শনে সাম্য যে বিচিত্র চেতনায় সুসংগঠিত ও বহুমাত্রায় পল্লবিত, তা বলার অপেক্ষা রাখে না। অসাম্প্রদায়িকতা। নজরুল সর্বাত্মকভাবে সচেতন ও স্ববিরোধীহীন অসাম্প্রদায়িক কবি মানুষ। উদার নৈতিক মানব সৃষ্টি থেকে নজরুল অসাম্প্রদায়িক চেতনাজাত, যে চেতনার নান্দনিক প্রকাশ হল, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আরও সহজ ও সাবলীল অভিব্যক্তি হচ্ছে, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। নজরুলের দ্রোহ ও সাম্য চেতনার মতো তার অসাম্প্রদায়িক চেতনাও বাংলা সাহিত্য, বাঙালি জীবন ও আধুনিক ভারতীয় দর্শনে নতুন সুর ও স্বর এনেছে। দ্রোহ ও সাম্যের মতো অসাম্প্রদায়িক মনন চর্চায়ও তিনি অপ্রতিদ্বন্দ্বী। তার অসাম্প্রদায়িক চেতনা, বিচার ও বিশ্লেষণের ক্ষেত্রে স্মরণ রাখা আবশ্যক: ১. নজরুল তার পূর্বাপর সাহিত্যকর্মে হিন্দু ও মুসলমানের মিলনে পরিপূর্ণ বিশ্বাসী ছিলেন। ২. নজরুল হিন্দু ও মুসলিম জাতির ঐক্যসূত্রে অসাম্প্রদায়িক ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছেন। ৩. নজরুল হিন্দু ও মুসলিম পুরাণ ঐতিহ্যের সমন্বয় যেমন তার সাহিত্য সঙ্গীতে ঘটিয়েছেন, তেমনি তার ব্যক্তিগত জীবনেও করেছেন। স্ত্রী সন্তানের ক্ষেত্রে প্রমীলা নজরুল, কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ নামকরণে যা সুস্পষ্ট। এবং ৪. নজরুলের এই প্রয়াস ভারতবর্ষের সমগ্র মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি ও সমৃদ্ধির আকাঙ্ক্ষায় সমুন্নত। মানবতা। ভগবান, ভূত, ভবিষ্যতের বিপরীতে মাটি, মানুষ, মানবিকতার প্রতি আস্থা আধুনিকতার অন্যতম বৈশিষ্ট্য। রেনেসাঁস ও ফরাসি বিপ্লবের ফলে মানুষের প্রতি মানুষের আগ্রহ ও সম্মান বৃদ্ধি পায়। এতে স্বর্গের চেয়ে মর্ত্য, দেবতার চেয়ে মানুষ, ধর্মের চেয়ে কর্ম, রাজার চেয়ে প্রজা ও অভিজাতের চেয়ে সাধারণের দিকে দৃষ্টি ফেরে। ভারতীয় দর্শন কিংবা বাংলা সাহিত্যে মানবতার চিন্তা চর্চা অলক্ষণীয় নয়। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে গৌতম বুদ্ধ এবং পঞ্চদশ শতকে চণ্ডীদাস ছিলেন মানবতাবাদের অনন্য প্রবক্তা ও প্রচারক। আধুনিক বাংলা সাহিত্যে মানবতার জয়গান মাইকেল মধুসূদন দত্ত এ প্রবল ব্যাগে সূচিত হয়েছে। কিন্তু নজরুল সাহিত্যে ঘটেছে এই চেতনার চরম প্রকাশ। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়াল বিধির পক্ষ করিব ভিন্ন। কিংবা কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতো গায়ে, হয়তো তোমার স্তন্য
দিয়েছে সীতা সমসতী মায়ে। তার মানবতায় লক্ষ্য করা যায় সর্ববন্ধন মুক্ত ব্যক্তি মানুষের আত্মজাগরণ। ভগবানের চেয়ে মানুষই শ্রেষ্ঠ, সবার উপরে মানুষ সত্য, নরযোগ নারী সমান মানুষ, মানুষ মানুষই, স্পৃশ্য অস্পৃষ্ট ধারণা, স্বার্থান্বেষী মহলের সমাজ ব্যবস্থা প্রভৃতি বোধ ও চৈতন্যের সমাহার। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁকে লেখা একটি চিঠি থেকে উপলব্ধি করা যাবে নজরুলের মানব চেতনার স্বরূপ। আমি আজও মানুষের প্রতি আস্থা হারাইনি। তাদের হাতের আঘাত যত বড় এবং যত বেশি পাই, তবু আমি মানুষকে শ্রদ্ধা করি, ভালোবাসি। স্রষ্টাকে আমি দেখিনি, কিন্তু মানুষকে দেখেছি। এই ধূলিমাখা পাপলিপ্ত অসহায় দুঃখী মানুষই একদিন বিশ্ব নিয়ন্ত্রণ করবে, চিররহস্যের অবগুণ্ঠন মোচন করবে, এই ধুলোর নিচে স্বর্গ টেনে আনবে। এ আমি মনে প্রাণে বিশ্বাস করি। জাতীয়তা। নজরুল দর্শনের মৌলিক দিকসমূহের মধ্যে জাতীয়তা ভিন্ন মাত্রায় উচ্চকিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরোপকারী ইংরেজদের রত্নভাণ্ডার থেকে একদিন যে অমূল্য রত্নস্বরূপ জাতি প্রতিষ্ঠা আহরণ করেছিলেন, বন্দে মাতরম ছিল যার মন্ত্রবীজ, ব্রিটিশ ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত সে বীজেই চাষাবাদ করে হয়েছে। কাজী নজরুল ইসলামও যে বন্দে মাতরম বন্দনা করেননি তা নয়, কিন্তু নজরুল বঙ্কিমচন্দ্রের খণ্ড হিন্দু জাতীয়তাবাদের স্থলে অখণ্ড ভারতীয় জাতি গঠনের প্রয়াস চালিয়েছেন। যে কারণে গোপাল হালদারকে বলতে শুনি, বঙ্কিম বাঙালি জাতীয়তাবাদের সর্বস্বীকৃত স্রষ্টা নন, যেমন স্রষ্টা নজরুল। নেপাল মজুমদার বিষয়টি ব্যাখ্যা করেন এভাবে যে, বিংশ শতাব্দীর সূচনাকালে স্বামী বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ কেউই ধর্ম এবং সাম্প্রদায়িকতাকে সম্পূর্ণভাবে কাটাইয়া উঠিতে পারিলেন না। ভারতের বিশাল মুসলিম জনগণ সম্পর্কে তখনও পর্যন্ত এই দুই মহাপুরুষ গভীরভাবে কিছু চিন্তা করিতেও পারেন নাই। রবীন্দ্রনাথ যে মুসলিম জনগণ সম্বন্ধে তখন কিছু চিন্তা করতে পারেন নি, তার প্রমাণ শিবাজী উৎসব কবিতা এবং জনগণ মন অধিনায়ক গান। অরবিন্দ পোদ্দার ভারতবর্ষের জাতীয় জীবনে শিবাজী উৎসব কবিতার প্রভাব সম্পর্কে বলেছিলেন, 1904 থেকে 1905 সনের পটভূমিতে যখন হিন্দু মুসলমানের অনৈক্যের সমস্যা জটিলতার উদ্বেগজনক হয়ে উঠেছে, তখন মোগল বিরোধী সমরনায়ক শিবাজীকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উপস্থাপিত করলে মুসলমান সমাজের বিচ্ছিন্নতাবাদীদের প্ররোচিত করার বিলক্ষণ আশঙ্কা। বাঙালি সমাজ অবিভক্ত ভারতবর্ষের জাতীয় জাতীয়তাবাদের প্রশ্নে বঙ্কিম, বিবেক, রবির পথ থেকে পরিহার করে পূর্ণতা দিয়েছেন কাজী নজরুল ইসলাম। তার চেতনায় ভারতবর্ষ হল 33 কোটি মানুষের এবং তা মহামানুষের মহাভারত। আমরা ভারতবর্ষ, ভারতের মুখ দরিদ্র নিরন্ন পর পদদলিত 33 কোটি মানুষের ভারতবর্ষ। আমার ভারতবর্ষ ইন্ডিয়া নয়, হিন্দুস্থান নয়, গাছপালার ভারতবর্ষ নয়। আমার ভারতবর্ষ যুগে যুগে পীড়িত মানবাত্মার ক্রন্দন তীর্থ। কত অশ্রু সাগরে চড়া পড়ে উঠল আমার এই বেদনার ভারতবর্ষ। ওরে ভারতবর্ষ, তোদের মন্দিরের ভারতবর্ষ নয়, মুসলমানের মসজিদের ভারতবর্ষ নয়, এ আমার মানুষের, মহামানুষের ভারতবর্ষ। অথবা বাঙালির যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। সেদিন একা বাঙালি ভারতের স্বাধীনতা করবে, ভারত স্বাধীন করবে। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি প্রেম ও ভালোবাসা থেকে নজরুলের অখণ্ড ভারতীয় ও বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ। তার জাতীয়তা বোধ দেশপ্রেমের স্রেফ উত্তেজনা ও ত্যাগের বিলাস নয়। তার জাতীয়তাবাদ সামূহিক মানুষ হওয়ার বৃহৎ জীবন দীক্ষায় উচ্চকিত এবং মহিমান্বিত। বাংলা সাহিত্য সঙ্গীতে নবীনতম সুর ও স্বর আনয়নে, প্রচণ্ড প্রতাপশালী রবীন্দ্র মায়াজাল ভাঙনে, সাহিত্যের সঙ্গে গণমানুষ ও রাজনীতিকে সম্পৃক্তকরণে, বাঙালি সাহিত্যের ভৌগোলিক সীমারেখা পরিবর্তনে, অখণ্ড ভারতীয় ও বাঙালি জাতীয়তাবাদের অমর অনুধ্যানে, মানবিক বিশ্ব ঐতিহ্য অনুসন্ধানে এবং সেই সঙ্গে সাহিত্য ধারায় উত্তরসূরিদের মাঝে উত্তম চৈতন্য সঞ্চরণে কাজী নজরুল ইসলাম একজন নিঃসংকোচিত বড় কবি, বিস্ময় বর্ণিক বড় শিল্পী।
বাংলা সাহিত্য সঙ্গীত, বাঙালি সমাজ সংস্কৃতি ও অবিভক্ত ব্রিটিশ ভারতে, ভারতবর্ষে নজরুলের তুলনীয় স্বয়ং নজরুল। তার সমকক্ষ শুধু তিনি। বিশ্ব সাহিত্যেও নজরুলের মতো প্রতিভা বিরল। কিন্তু এই প্রতিভাকে পরিপূর্ণভাবে মূল্যায়নের জন্য যে মানসিক ও নান্দনিক ঔদার্য ও নিরপেক্ষ পঠন পাঠন গবেষণা আবশ্যক, তা সবসময় সম্ভব হয়নি। তারপরও নজরুল ও নজরুল সাহিত্য শৌর্য বীর্যে তারুণ্যে শত বছর অতিক্রম করেছে প্রাণের সত্যে, জ্ঞানের সত্যে, ধর্মের সত্যে, শতভাগ মৌলিকত্বের সুষমায় এবং নির্ভেজাল জীবন দর্শনের সজীবতায়। জীবন ও জগতের নিগূঢ় জ্ঞানাকাঙ্ক্ষা শিল্পময় করে সৃষ্টি কিংবা উদ্ভূত যে নজরুল দর্শন, তা একই সঙ্গে কালজ ও কালোত্তীর্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।